বলেই ঠান্ডা চোখে নিষ্পলক তাকিয়ে রইল সারফরাজ। সারফরাজের ভীতিহীন হেয়ালি রুদ্রের কপালে নীলচে শিরা ফুলিয়ে তুলল। লালচে ঠোরজোড়া ধারালো দাঁত দিয়ে কামড়ে ধরে রুদ্র হিসহিস করে বলে উঠল, তুই তো আমার ইট কাঠ সিমেন্টের তৈরি স্বপ্ন পুড়িয়েছিস, কিন্তু আমি কি করব জানিস? তোর প্রতিটি শিরায় শিরায় আগুন ধরাবো, তোর নতুন করে চারা গাছের ন্যায় বেড়ে ওঠার স্বপ্নকে পোড়াবো, কারণ আমিও পুড়িয়ে ছাই বানাতে জানি ফুপাতো। কথাটি বলে চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া রক্ত হাতের উল্টো পিঠে মুছে পুনরায় সারফরাজের পানে কঠিন দৃষ্টি তাক করল রুদ্র। রুদ্রের হুমকিতে সারফরাজ হো হো শব্দে হেসে উঠল। সেই হাসি ফাঁকা রাস্তায় কেমন গা ছমছমে অনুভূতির সৃষ্টি করল। কোনো মতে নিজের হাসি দমিয়ে সারফরাজ ভারী গলায় বলে উঠল, শিরায় আগুন লাগাতে আসিস, দেখিয়ে দেব আমি কি চিজ। শুভান গঙের বংশ নির্বংশ করে দেব। তোদের ভিটেতে ঘুঘু চড়বে, সন্ধে আলো দেবার মতো কেউ অবশিষ্ট থাকবে না তোদের বংশে, বুঝেছিস? যেমন করে আমার বাপ শুইয়ে দিয়েছিল তোর বাপকে। রুদ্র সারফরাজের মুখে নিজের বাপ সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ কথা আর সইতে পারল না। কোনো বাছবিচার না করে টিপে ধরল সারফরাজের গলা। মুহূর্তেই সৃষ্টি হলো অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতি। নিজের লিমিট ভুলে গেল দুজনেই। রুদ্র যেমন বুনো ওল, সারফরাজ তেমন বাঘা তেঁতুল। রুদ্রের থাবা থেকে নিজেকে চট করে ছাড়িয়ে শক্ত হাতে এক ঘুষিয়ে বুসিয়ে দিল রুদ্রের মুখ বরাবর। ঘুষির তোড়ে কেটে গেল রুদ্রের আকর্ষণীয় লাল ঠোঁট জোড়া। ব্যথায় ঠোঁট চেপে ছিটকে সরে গেল রুদ্র। এরপর বন্দুক চালিয়ে দিল সারফরাজের উপর। বিকট শব্দে বেরিয়ে এলো গুলি। চতুর তীক্ষ্ণ বুদ্ধির সারফরাজ নিজেকে সামলে নেবার চেষ্টা করল, কিন্তু আগুন সম উত্তপ্ত গুলি ছুঁয়ে গেল সারফরাজের বাইসেপ মাসল। গায়ের কালো শার্ট ভেদ করে চামড়া সমেত মাংস পুড়িয়ে ওপার হলো গুলি। মুহূর্তেই ফিনকি দিয়ে ছুটল রক্তধারা। অভিরূপার গাড়িতে বসে থাকতে পারল না। দৌড়ে সারফরাজের কাছে এসে উদ্বিগ্ন হয়ে বলে উঠল, বাড়ি ফিরে চল সরফরাজ, নিজেদের মধ্যে এমন ঝামেলা পাকানো ঠিক হচ্ছে না। সারফরাজ অভিরূপকে ধমকে বলে উঠল, ভেতরে বস অভি, ওকে আমি জাস্ট খেয়ে ফেলবো এখন। বলেই অভিকে ধাক্কা মেরে ফেলে রুদ্রের সামনে এগিয়ে নিজের বন্দুকের স্প্রিং টেনে তাক করল সারফরাজ। এরপর গর্জে বলে উঠল, I will kill you, bastard. You messed with the wrong animal, and now you are going to see the monster I really am. সারফরাজের হুমকিতে রুদ্র নিজেও বন্দুক তাক করে পুনরায় শুট করলো, কিন্তু গুলি বের হলো না। এবার ঘাবড়ে গেল রুদ্র। কিটকিটিয়ে হেসে উঠল সারফরাজ। এত তাড়াতাড়ি দম শেষ? চলা গুলি, দেখি তোর বন্ধুকে কত চোর। বলেই হিংস্র বাজ পাখির ন্যায় রুদ্রের চোয়াল চেপে ধরল সারফরাজ। এরপর চোখে চোখ রেখে হিস করে ভয়ানক গলায় বলে উঠল, পবিত্র মানুষের কাছে যাচ্ছি। একদম সাফ সুতরা উপস্থিত হতে চেয়েছিলাম, কিন্তু রক্তের দাগ লাগিয়ে অপবিত্র করলি আমাকে। মুড ভালো তাই ছেড়ে দিচ্ছি তোকে। নেক্সট টাইম পেলে ওখানেই পুঁতে দিয়ে চলে যাব, বুঝেছিস কি বলেছি? সারফরাজের কথায় রুদ্র দাঁত মুখ কামড়ে বলে উঠল, গেম অলরেডি শুরু হয়ে গেছে সারফরাজ, এই খেলার সমাপ্তি আমি তোর রক্ত দিয়েই টানব। রুদ্রের কথায় অবিশ্বাস্য চোখে সারফরাজ শুধায়, ওহ মাই গড, রিয়েলি? তোর বার পুড়িয়েছি, এটা তো একটা ট্রেলার ছিল মাত্র। যেদিন তোর আত্মাটা এভাবে পড়াবো সেদিন হবে এই গেমের দি এন্ড। আর এই খেলার সমাপ্তি আমার হাতেই হবে, তোর হাতে নয়। তোর জম হয়ে তোর সামনে দাঁড়াবো আমি। মৃত্যু ভয় কতটা নির্মম আর কষ্টদায়ক হয় তোকে আমি হাড়ে হাড়ে বোঝাবো। কথাটি বলেই হন হন করে গাড়িতে উঠে বসলো। এরপর স্টিয়ারিং হুইল ধরে ইঞ্জিন স্টার্ট দিয়ে ক্লাচে চেপে ধরল। রুদ্র তখনও সামনে দাঁড়িয়ে। সারফরাজ বাঁকা হেসে স্পিড বাড়িয়ে সামনে অগ্রসর হতেই রুদ্র রাফিয়ে রাস্তা ছাড়ল। সেই দৃশ্যে তাচ্ছিল্য হেসে সারফরাজ বিড়বিড় করে বলে উঠল, এসেছে আমার স্বপ্ন পোড়াতে, স্কাউন্ড্রেল কোথাকার। সারফরাজের রক্তাক্ত হাত আর মুখের পানে তাকিয়ে অভিরূপ বলে উঠল, বাড়ি ফিরে চল সরফরাজ, তোর রেস্ট প্রয়োজন, শরীরের অবস্থা যথেষ্ট খারাপ, ড্রেসিং করে ব্যান্ডেজ লাগানো জরুরি। সারফরাজ অভিরূপের কথার প্রত্যুত্তরে মাথা ঝাঁকিয়ে জবাব দিল, রূপকথা অপেক্ষা করছে আমার জন্য। আমি যদি মরেও যাই আমার লাশ ওর সামনে যাবে, কারণ আমি ওকে কথা দিয়েছি। সরফরাজ, তোর হাত থেকে ব্লিডিং হচ্ছে অনবরত, এইভাবে চলতে থাকলে তুই জ্ঞান হারাবি। জীবনের চাইতে কথা রাখাটা কি বেশি ইম্পর্টেন্ট? গাড়ির স্পিড আরো কয়েক গুণ বাড়িয়ে দুর্বল গলায় সারফরাজ জবাব দিল, আমি না গেলে ও কাঁদবে অভি। আমি চাই না ও আমার অপেক্ষায় থাকুক, কারণ ওর চোখের এক ফোঁটা জল আমার জীবনের চাইতেও দাবি। তুই ওকে ফোন করে বল
এই ঝামেলার কথা বোঝদার মেয়ে অবশ্যই বুঝবে। শুনল না সারফরাজ, সে ধীর গলায় বলল, বেলকনিতে দাঁড়িয়ে আমার জন্য সে অপেক্ষা করছে অভি। তার অপেক্ষা আমি বিফলে যেতে দিই কি করে? তাছাড়া ওকে প্রমিস করেছি আমি যাব। আমি চাই না ওর মনে কখনো এমন ভাবনা উদয় হোক যে সারফরাজ কথা রাখেনি। এমনিতেই এক যুগের অপেক্ষার সমাপ্তি ঘটেছে কেবল। অভিরূপ ফাঁকা দৃষ্টিতে সারফরাজের পানে তাকিয়ে বলল। যদি মরে যাস ব্লিডিং হতে হতে। সারফরাজ ঠোঁটের কোণে হাসি রেখা টেনে উত্তর করল, তাহলে ও জানবে শেষ নিঃশ্বাস অবধি আমি ওর কাছেই আসার চেষ্টা করেছি এবং আমার দম ফুরিয়েছে ওকে এক পলক দেখার পিপাসায়। মেঝেতে বসে বিছানায় হেলান দিয়ে হাঁটু ভাঁজ করে বসে আছে রূপকথা। চোখের দুকুল বেয়ে অনবরত ঝরে পড়ছে নোনতা জলের ফোয়ারা। হাত বাড়িয়ে সেগুলো মুছল না রূপকথা, অবলীলায় নিঃশব্দে ঝরতে দিল তাদের। সারফরাজের ওপর অভিমানের পাহাড় জমল খুব করে। মানুষটার কঠিন মুখশ্রী মনে পড়তেই হৃদয় কেমন ধক করে উঠল। দেয়াল ঘড়ির দিকে আরেকবার নজর বুলিয়ে রূপকথা সিক্ত গলায় বলে উঠল, যখন আসবেই না তবে প্রতিশ্রুতি কেন দিয়েছিলে? ভেতর থেকে উত্তর আসে, মানুষটাকে তুই জোর করে চলেছিস সবসময়, সে নিজে থেকে তোর কাছে আসেনি রূপকথা। প্রতিবাদ করে চিৎকার করে ওঠে রূপকথা। হাতের আজলায় মুখ লুকিয়ে ফুপিয়ে বলে ওঠে, সব মিথ্যে। ও এসেছিল, আমাকে বুকে জড়িয়ে হৃদয়ের আগুন নিভিয়েছে, আমি একতরফা ডাকিনি ওকে। ভেতর থেকে আর কোনো কথা আসে না। বড় বড় স্বচ্ছ নেত্রদয় কেমন ঘোলাটে লাল হয়ে ওঠে। বাঁকানো ল্যাসগুলো ভিজে জট পাকায়, ফুলে ওঠে চোখের পাতা। হাতের কাছের মুঠো চুড়িগুলোর পানে এক দৃষ্টিতে তাকিয়ে রয় রূপকথা। এরপর আলগোছে তা খুলে নেয় সরু হাত থেকে। মেঝেতে অযত্নে সেগুলো ফেলে উঠে দাঁড়ায়। পোশাক পরিবর্তন করা জরুরি। রূপকথা উঠে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ আগের মোহনীয় সাজ নষ্ট হয়ে গেছে। কাজল লেপটে পুরো চোখ ছিঁয়ে গেছে। লিপস্টিকটাও খানিক উঠে গিয়েছে। গোছানো চুল হয়েছে আলু থালু। অভিমানের খাতায় সারফরাজের নিষ্ঠুরতা নিয়ে কয়েকটা লাইন লিখে মুখ মুছে নিল রূপকথা। এরপর ফুপিয়ে বলে উঠল, আর কখনো তোমায় ডাকবো না সারফরাজ। সত্যি তুমি বড্ড নিষ্ঠুর মানব। রূপকথা শাড়ি খুলতে উদ্যত হতেই বেজে উঠল গাড়ির হর্ন। গাড়ির হর্ন শুনে থেমে গেল রূপকথার হাত। অসার শক্তিহীন মূর্তির ন্যায় ঠাই দাঁড়িয়ে রইল ড্রেসিং টেবিলের সামনে। শুষ্ক অধর ছোড়া ঈষৎ ফাঁকা হয়ে তপ্ত কম্পিত শ্বাস বেরিয়ে এলো। দৃষ্টি হলো আরো ছলছলে। খোলা ব্যালকনি দিয়ে রূপকথার কক্ষের ঝকমকে আলো দেখতে পেল সারফরাজ। গাড়ির হর্ন পেয়েও রূপকথা ব্যালকনিতে এলো না মানেই সারফরাজ বুঝে নিল অভিমান জমে জমে মেঘ হয়েছে। গাড়ি থেকে নেমে সারফরাজ উঁচু গলায় ডাকলো, রূপকথা। এবারও একটুও নড়ল না রূপকথা। সে ওভাবেই শাড়ি খামচে ধরে দাঁড়িয়ে রইল। ফোনের স্ক্রিনে সময়ে নজর বুলিয়ে অভিরূপের উদ্দেশ্যে সারফরাজ বলে উঠল, বড্ড অভিমানিনী বুঝলি, উপরে যেতে হবে রাগ ভাঙাতে। বলেই আর এক মুহূর্ত অপেক্ষা করল না সারফরাজ। এক হাতে ফুলের বিশাল গোছা বুকে চেপে পূর্বের ন্যায় গাছ পেয়ে তরতর করে উঠে গেল দোতলায়। অভিরূপ বোকা চোখে পুরো ঘটনা দেখে কপাল চাপড়ে বলে উঠে, কি মানুষ কি করে বেড়াচ্ছে! আহা! এ ধারে মাথা নিচু করে ফুপিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে রূপকথা। কান্নার হিড়িকে ছোট দেহখানা কেঁপে কেঁপে উঠছে শুধু। ব্যালকনিতে দাঁড়িয়ে পুরো ঘটনা অবলোকন করলো সারফরাজ। এরপর আলগোছে ব্যালকনির দরজা লাগিয়ে পিছন থেকে রূপকথার লতানো কোমর জড়িয়ে চিকন পাতলা কাঁধে থুতনি রাখলো সারফরাজ। তারপর অপরাধীর স্বরে বলে উঠল, সরি, ইচ্ছে করে দেরি করিনি। আকস্মিক পুরুষালী স্পর্শে আর কণ্ঠে বরফ খণ্ডের ন্যায় জমে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল রূপকথা। সারফরাজের উষ্ণ দেহের স্পর্শে বমির মতো গলে যেতে ইচ্ছে করছে রূপকথার, কিন্তু নিজেকে কঠিন বাঁধনে বেঁধে নিভু গলায় বলে উঠল, চলে যাও সারফরাজ। রূপকথার এহেন নিঠুর শব্দে আরেকটু বাঁধন শক্ত করলো সারফরাজ। এরপর রূপকথাকে নিজের দিকে ফিরিয়ে বলে উঠল, বললাম তো ইচ্ছে করে দেরি করিনি। রূপকথা এবার অল্প চোখ তুলে সারফরাজকে দেখল। মুহূর্তেই সকল অভিমান কেমন গলে গেল। সারফরাজের ঠোঁটের কোণে এখনো রক্ত জমাট জখম। রুর কাছেও বেশ খানিক কেটে গিয়েছে। নাকের উপর লম্বালম্বি কাটা দাগ। গায়ের পোশাক এলোমেলো, সেই সাথে বাইসেপ মাসেলের কাছে ছেঁড়া শার্ট সমেত রক্ত। সারফরাজের এহেন ভয়ানক অবয়বে রূপকথা ব্যতিব্যস্ত হয়ে ভেজা গলায় শুধালো, অ্যাক্সিডেন্ট করেছো নাকি মারামারি? বলেই সারফরাজকে উল্টে পাল্টে দেখল রূপকথা। এরপর ড্রেসিং টেবিলের উপর থেকে দ্রুত টিস্যু নিয়ে সারফরাজের ঠোঁটের কোণে চেপে ধরে নীলচে চোখে চোখ রাখল।
রূপকথার এলোমেলো সৌন্দর্যে লাগামহীন হলো সারফরাজের চিন্তা ভাবনা। সব কেমন গুলিয়ে যেতে চাইল। ফর্সা দেহে কালো শাড়ি, খোলা চুল, এলোমেলো রূপ, সবকিছু কেমন নেশা ধরালো সারফরাজের ভয়ানক চোখে। ধীরে ধীরে দৃষ্টি জোড়ায় কেমন ঘোর লেগে গেল। শক্ত হাতে রূপকথার হাত চেপে ধরে কম্পিত শুষ্ক ঠোঁটের পানে তেড়ে এলো সারফরাজ। সারফরাজকে দেখে চোখ খিচে বন্ধ করে উরুর গাছের শাড়ি খামচে ধরল রূপকথা। রূপকথার বেকাবু অবস্থায় মুহূর্তেই থেমে গিয়ে নিজেকে সামলে নিল সারফরাজ। এরপর হাসকি গলায় বলে উঠল, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি। ভুল হয়ে গেছে, ক্ষমা করো আমায়। বলেই দূরত্ব বজায় রেখে দাঁড়ালো সারফরাজ। সারফরাজকে আগাগোড়া পরক করে কোমরে আঁচল গুছল রূপকথা। না চাইতেও ফর্সা উন্মুক্ত মেধহীন উদরে নজর আটকালো সারফরাজের। নিজের ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিয়ে ঠাই শক্ত হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল সারফরাজ। কাবার থেকে মেডিকেট বক্স নিয়ে সারফরাজের সামনে দাঁড়ালো রূপকথা। এরপর মিহি গলায় বিছানা নির্দেশ করে বলল, বসো ওখানটায়। বাধ্য বাচ্চার ন্যায় সারফরাজ বিনা বাক্যে বসে গেল। টেবিলের ওপর থেকে চুলের কাঁটা তুলে দাঁত দিয়ে আলতো করে আঁকড়ে ধরল রূপকথা। এরপর এলোমেলো চুলগুলো গুছিয়ে সুন্দর করে আটকে নিল। রূপকথার চুল বাঁধার দৃশ্যে গলা শুকিয়ে উঠল সারফরাজের। ফাঁকা ঢোক গিলে গলা ভিজানোর প্রয়াস চালালো সে। সেই সাথে চলতে লাগলো অ্যাডাম অ্যাপলের ক্রমাগত উঠানামা। চুল গুছিয়ে মেডিকেট বক্স থেকে একে একে বের করে আনলো ড্যাটল, তুলো, পোভিসেফ ওয়েন্টমেন্ট আর কচ। এরপর সযত্নে তুলোতে ড্যাটল লাগিয়ে সারফরাজের ক্ষত পরিষ্কার করলো রূপকথা। ব্যথায় চোখ খিচে হাত মুঠিবদ্ধ করলো সারফরাজ। ঘরভর্তি নীরবতা, কেউ কোনো শব্দ পর্যন্ত করল না। শুধু সারফরাজের ভারী শ্বাস মাঝে মাঝে নীরবতার ছন্দ পতন করছে। রূপকথা চোখে জল নিয়ে সারফরাজের হাতে ব্যান্ডেজ পাচ্ছে। এমন সময় নিজেকে আর ধরে রাখতে না পেরে রূপকথার ধবধবে ফর্সা নিশে ধরানো উদরে চেপে ধরল সারফরাজ। অস্থির শিহরণে কেঁপে উঠল রূপকথা। নিজেকে সামান্য ধাতস্থ করে রূপকথা আমতা আমতা করে বলল, কি করছো তুমি? তোমার তো ব্যথা কুকড়ে যাওয়ার কথা। আর তুমি? রূপকথার লাজুক মুখের পানে তাকিয়ে সারফরাজ অল্প দুষ্টু হেসে জবাব দেয়, তুমি যখন এত করে ডাক্তারের মতো যত্ন করছো, তখন ব্যথা আর কোথায় লাগে বলো? রূপকথা মুখ ভার করে চোখ নামিয়ে হাত পরক করে বলে উঠল, গভীর ক্ষত হয়েছে এখানে, বড় ডক্টর দেখাতে হবে, সেই সাথে মেডিসিন নিতে হবে। সারফরাজ রূপকথার পানে মুগ্ধ নয়নে তাকিয়ে জবাব দিল, সামান্য ক্ষত এটা রূপকথা? তোমার চোখের জল দেখার পর বুকের বাঁ পাশে যে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে, তার তুলনায় এটা কিছুই নয়। বলেই এক ঝটকায় রূপকথাকে নিজের কোলে বসালো সারফরাজ। এরপর রূপকথার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল, শরীরের চিকিৎসা বাদ দিয়ে আমার মনের চিকিৎসার দায়িত্ব নেবে রূপকথা? রূপকথা ভীরু চোখে সারফরাজের পানে দৃষ্টি মেলল। সারফরাজের চোখ জোড়া অনেক কথা বলছে যেন রূপকথা সবগুলোই বুঝলো বোধ হয়। সেই সরু চিকন আঙ্গুলি দিয়ে সারফরাজের নাকে আঁকিবুকি করে বলে উঠল, নেব। সারফরাজ অল্প হেসে রূপকথার চুল চেপে ধরে নিজের একদম মুখোমুখি এনে রূপকথা নেশা ধরানো ঠোঁটের কোণে চুমু আঁকলো ছোট্ট করে। সারফরাজের স্পর্শে সারফরাজের শার্টের কলার খামচে ধরে চোখ বুঝে ফেলল রূপকথা। সারফরাজ পরিতৃপ্তির হাসি হাসল শব্দ করে। এরপর হাসকি স্বরে বলল, স্ট্যাম্প মেরে দিয়ে গেলাম। আজ থেকে আমার একান্ত ব্যক্তিগত ডাক্তার তুমি। আমার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আর কারো অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করলে ওই দিনই হবে তোমার জীবনের শেষ নিঃশ্বাস নেওয়া এই সুন্দর ধরণীতে। চলছে আষাঢ় মাসের প্রথম দিন। মুহূর্তে মুহূর্তে সূর্য আর মেঘের লুকোচুরি খেলা চলছে। প্রকৃতি জুড়ে খুশির আমেজ, সেই সাথে এলোমেলো শীতল বাতাসের হুটুপুটি। নিজের 28 বছরের চাকরি জীবনের কার্যালয় ছেড়ে বিদায় নিলেন সুফিয়ান চৌধুরী। সুফিয়ান চৌধুরীর ফেয়ারওয়েলে কেঁদে ভাসালো সহকর্মী এবং কাছের মানুষজন। এমন সৎ দক্ষ কমিশনারকে বিদায় দিতে ডিপার্টমেন্টের কেউ রাজি ছিল না, কিন্তু বাধ্য হয়েই সুফিয়ান চৌধুরীকে ছাড়তে হয়েছে। নতুন কমিশনারকে কার্যালয়ের সমস্ত কাজ বুঝিয়ে সুঝিয়ে দায়িত্বের ভার ছেড়ে দিয়ে সজল চোখে বেরিয়ে এলেন সুফিয়ান। আজ রাতে ট্রেনেই ঢাকা আসবেন তিনি। এরপর কয়েকদিন রেস্ট নিয়ে নতুন কার্যালয়ে জয়েন করবেন। ঢাকা আসা নিয়ে রেখার চোখে মুখে যে উচ্ছ্বাস আর আনন্দ ধরা দিল, তার কিছুই দেখা গেল না সুফিয়ান চৌধুরীর চোখে মুখে। রেখা ভাবলেন হয়তো দীর্ঘ বছরের চেনা পরিচিত শহর, মানুষ, স্থান ছেড়ে যাবার জন্য সুফিয়ান চৌধুরীর মন ভার। কিন্তু আসলেই কি তাই?
নিজেদের ঘরের আসবাবপত্র হাবিজাবি সব একা হাতে লোক মারফত ট্রাকে তুলল রেখা। সুফিয়ান একটা নির্দেশনা পর্যন্ত দিলেন না। সংসার জীবনের অভিজ্ঞতায় রেখার যতটুকু জ্ঞান হলো ততটুকুই করলো। খানিক বাদে দুজন কনস্টেবল আর এসআই আবির মাহাতা পেল। আবির কনস্টেবলদের হেল্প করার নির্দেশ দিয়ে কিছু খাবারের বক্স রেখার সামনে নিয়ে মুচকি হেসে দাঁড়িয়ে বলল, ম্যাম, আমার ওয়াইফ পাঠিয়েছে আপনার জন্য। নতুন বাসায় রান্না করতে অনেক ঝামেলা হবে, তাছাড়া রাতের জার্নি। বলে আবির কিছুক্ষণ নীরব রইল। এরপর ইতস্তত করে বলল, কাল গেলে কোনো অসুবিধা ছিল? চিন্তিত ভঙ্গিতে আবিরের থেকে খাবারের বক্স নিতে নিতে রেখা প্রত্যুত্তর করল, তোমার স্যার এর কি যেন হয়েছে? আজকাল কেমন মনমরা হয়ে থাকছে, সারাক্ষণ কি যেন ভাবে। আবির নিজেও বিষয়টা খেয়াল করেছে। চটপটে হাসি খুশি কমিশনার সাহেব হুট করেই কেমন নিশ্চুপ হয়ে গেলেন। সারাক্ষণ তাকে উদাসীন লাগে। এর হেতু আবির নিজেও খোঁজ করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। রেখা আবিরের পানে তাকিয়ে বলে উঠল, উর্মিকে নিয়ে এলে না যে? আবির খানিক মেপে হেসে উত্তর করল, উনি 3 মাসের অন্তঃসত্ত্বা, ডক্টর বেড রেস্ট দিয়েছে, তাই আর কি। রেখা প্রশস্ত হেসে বক্সগুলো ঘরের ভেতরে নিয়ে যেতে যেতে বলে উঠল, খুব মিস করব তোমাদের। অবশ্যই সময় পেলে ঢাকা যাব। নতুন অতিথিদের জন্য শুভ কামনা রইল। আবির ধন্যবাদ জানিয়ে সুফিয়ান চৌধুরী তালাশ করল। বাংলোর পাশের গার্ডেন নির্দেশ করে রেখা জবাব দিল, বাগানেই পাবে। বিশ্রাম নিচ্ছে হয়তো। ঘর অগোছালো, হাঁটা চলার জায়গা নেই। আবির মাথা ঝাঁকিয়ে গার্ডেন অভিমুখে পা বাড়ালো। কংক্রিটের পাতানো হেলনা চেয়ারে মাথা এলিয়ে চোখ বুজে বসে আছেন সুফিয়ান চৌধুরী। কোনো কিছুই তার ভালো লাগছে না। চেনা পরিচিত ভয় দুশ্চিন্তা সর্বদিক থেকে গ্রাস করেছে তাকে। রেখা নরম মনের মানুষ। সুফিয়ান তাকে চাইলেও খোলামেলা কিছু বলতে পারে না। সবকিছু মনের ভেতর গোপন করতে করতে নিজেই ভেতর থেকে অসুস্থ হয়ে যাচ্ছেন। যে ভয় ধীরে ধীরে এতগুলো বছর বুকে জমে জমে স্তূপ হয়েছে, তা যেন আরো ভারী হয়ে উঠছে ক্রমশ। রূপকথা আর সারফরাজের বিষয়টা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। সন্তানের ভালো চাওয়া অন্যায় নয়, হোক রূপকথা অন্য কারো সন্তান, কিন্তু সুফিয়ান চৌধুরী তো তাকে পেলে পুষে বড় করেছেন, নিজের সবটা উজাড় করে ভালোবেসেছেন, নিজ সন্তানের মতোই আদর যত্ন করেছেন। বাবা হিসেবে দায়িত্ব পালনেও করেননি এক বিন্দু গাফিলতি। তবে মেয়ের ভবিষ্যৎ নিয়ে হস্তক্ষেপ করার অধিকার কেন পালন করতে পারবেন না? শেষ পর্যন্ত আমাকে এভাবে নিশ্চয় করতে পেরে এলি তুই সাপরাস। তোর মতো হৃদয়হীন মানুষ আদেও মানুষকে ভালোবাসতে পারে? রূপকথার অনিশ্চিত ভবিষ্যৎ কল্পনা করেই চোখ ফেটে জল গড়াতে চাইল সুফিয়ান চৌধুরীর, কিন্তু নিজেকে কঠিন শিকলে বেঁধে চোয়াল চেপে নিজেকে সামলে মনে মনে বলে উঠলেন, সুফিয়ান, তোকে আমি রূপকথার ছায়াও মারতে দেব না। সাপরাস, মেয়েকে রক্ষার জন্য যদি এবার সত্যিই তোর হাতে প্রাণ খেতে হয় তবে আমি রাজি। স্যার। হঠাৎ আবিরের গলায় অল্প চোখ খুললেন সুফিয়ান চৌধুরী। এরপর নড়ে চড়ে বসে ধীর গলায় ডাকলেন, আরে আবির, এসো বসো। এসআই আবির সুফিয়ান চৌধুরীর সামনে দাঁড়িয়ে অল্প গলা খাকারি দিয়ে বলে উঠল, সেদিন সরফরাজকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাঁচানো ঠিক হয়নি স্যার। বয়সে ছোট ছিলাম, নতুন চাকরিতে পদার্পণ, তাই এত কিছু বুঝিনি। আজকের মতো বুঝদার হলে আপনাকে অত বড় রিস্ক নিতে দিতাম না আমি। বলেই মাথা নত করলো আবির। সুফিয়ান আবিরের পানে কিছুক্ষণ অসহায় তাকিয়ে প্রসঙ্গ পাল্টে শুধালো, এতগুলো বছর বাদে সৃষ্টিকর্তার কৃপায় বাবা হওয়ার অনুভূতি কেমন বোধ করছো? আবির বুঝলো কমিশনার রূপকথার সারফরাজকে নিয়ে কোনো কথা বলতে চাইছেন না, তাই সেও প্রসঙ্গ পাল্টে জবাব দিল, আনন্দের চাইতে ভয় বেশি হচ্ছে স্যার, কারণ বাবাদের অনেক দায়িত্ব। কমিশনার সুফিয়ান আলগোছে উঠে দাঁড়িয়ে আবিরের কাজ চাপড়ালেন। এরপর সাহস দিয়ে বললেন। আবির মাথা নাড়ালো। কমিশনার পুনরায় বলল। আবির ঘড়িতে সময় পরখ করে বলল, বিকেল 5টায় সোনার বাংলায় আসবাবপত্রের সাথে কনস্টেবল মাহিদুল যাবে। কমলাপুর নেমেই নতুন কার্যালয়ে এসপি মাহিদ সারোয়ার আপনাকে রিসিভ করে কমিশনার বাংলোতে নিয়ে যাবে। সুফিয়ান তপ্ত শ্বাস ফেলে বলে উঠল। কথাটি কেমন অসহায়ের ন্যায় বললেন সুফিয়ান। আবির মাহাতাব মাথা ঝাঁকিয়ে আশ্বাস দিয়ে জবাব দিল, শিওর স্যার। সার্পেন্ট বায়ো ল্যাব, পূর্বাচল, ঢাকা। সার্পেন্ট বায়ো ফার্মাসিউটিক্যাল কোম্পানি খুবই পরিচিত একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি। পূর্বাচলের বিশাল বড় জায়গা নিয়ে বছর 2 আগেই নির্মাণ হয়েছে এই কোম্পানি। বাংলাদেশ সহ বিশ্বের আরো কয়েকটা দেশে নিজেদের শাখা খুলে রাতারাতি সুনাম কামিয়ে চলেছে
সার্পেন্ট বায়ো ল্যাব, কিন্তু প্রধান শাখা ক্যালিফোর্নিয়ায়। এত নামি দামি কোম্পানি, অথচ কেউ জানে না এই কোম্পানির মালিককে। প্রথম 2 বছর এই কোম্পানি ভালো বিজনেস করলেও হঠাৎ সমালোচনার তোপে পড়ে যায়। কোনো এক 27 বছর বয়সী সাহসী সাংবাদিক তার ক্রাইম রিপোর্টে এই কোম্পানি সম্পর্কে তুলে ধরেন কিছু ভয়ানক তথ্য। এই কোম্পানির নিউরোট্রিম নামের একটি এক্সপেরিমেন্টাল ড্রাগ কালো বাজারে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছে। এই ড্রাগ নাকি মানুষকে আত্মিক সুখ এনে দেয়, কিন্তু একটা নির্দিষ্ট ডোজ পার হলেই সেটাই ভয়ানক সাইকোসিস তৈরি করে। আইনত এটা নিষিদ্ধ, কিন্তু লুকিয়ে কর্পোরেট ভাবে উৎপাদন চলছেই। অল্প বয়সী ছেলে মেয়ে, ভার্সিটি স্টুডেন্ট থেকে শুরু করে হীনমন্যতায় ভোগা মানুষজন বেশি ক্রয় করছে এই মেডিসিন। সেই সাথে ধীরে ধীরে বাড়ছে অনিয়ন্ত্রিত মৃত্যু ঝুঁকি। তবে এসবের পেছনের মূল হোতা কে, সেটা খুঁজে বের করাই যেন দুষ্কর। কিন্তু উত্তাল প্রশাসন হুট করে মুখে কলু পেটে নিল। সাংবাদিক নিঝুম ইয়াসিনের সমস্ত রিপোর্ট মিথ্যাচার এবং নিউরোড্রিম কোনো ক্ষতিকর মেডিসিন নয়, এই মন্তব্য জারি করে দমিয়ে দেয়া হলো 27 বছর বয়সী এই ক্রাইম ইনভেস্টিগেট তরুণী সাংবাদিককে। কিন্তু থেমে রইল না সে। পুরো উদ্যমে এই ড্রাগ সম্পর্কে স্ট্রং এভিডেন্স জোগাড়ে তৎপর হলো। কিন্তু এইটুকুন একটা মেয়ে এত সাহস কোথায় পেল? কে কলকাঠি নাড়ছে এই মেয়ের পেছনে? ডক্টর রুদ্র, আপনি কোম্পানির শেয়ার বিদেশের কোম্পানির কাছে ইমিডিয়েটলি বিক্রি করে দিন, নয়তো আপনার সকল ইনলিগাল বিজনেস ক্লোজ হবে অচিরেই। বুঝতে পারছেন, জনগণ সাংবাদিক মেয়েটির পাশে আছে। কথাটি বলেই সাফিন হায়দার গলার টাইয়ের নট ঠিক করতে ব্যস্ত হলো। সাফিন হায়দারের মুখ মানে তাকিয়ে রুদ্র দাঁত কটমটিয়ে উত্তর করলো, একদিন দুদিনের প্রজেক্ট নয় এটা। কত কোটি কোটি ডলার খরচ হয়েছে এটার পেছনে, হিসেব করেছেন কখনো? আপনাদের গাফিলতির জন্যই এসব হচ্ছে, নয়তো এত বড় সত্য উন্মোচন হলো কি করে? রুদ্রের ধমকে ধীর লয়ে সাফিন হায়দার উত্তর করলেন, আপনি ভুল বুঝছেন ডক্টর। কোম্পানিতে এমন কেউ নেই যে ভিতরের তথ্য লিক করবে। তাহলে এই মেয়ে জানলো কি করে? ভূত এসে তার কানে কানে বলে গিয়েছে? সাফিন হায়দার কোনো উত্তর না করে মাথা নিচু করে বসে রইল। রুদ্রের চোখ জোড়া কেমন আগুনে নেই জ্বলছে। ঠোঁটে একটা সিগারেট ঠুসে লাইটার দিয়ে আগুন ধরাতে ধরাতে রুদ্র বলল, কোম্পানির শেয়ার চেঞ্জ করার ব্যবস্থা করুন। ডেভিল কিং কোম্পানির হয়ে আমি শেয়ার কিনে নিব। আমার কোম্পানির শেয়ার অন্য কারো কাছে আমি কখনোই বিক্রি করব না। আপাতত শো অফ করার জন্য বড় বড় বিজনেসম্যানদের আমন্ত্রণ করুন। সার্ভেন্ট ল্যাবের শেয়ার কেনার টাকা বাংলাদেশের বিজনেসম্যানদের অবশ্যই হয়নি। বলে বাঁকা হেসে হাতের ইশারায় সাফিন হায়দারকে চলে যেতে ইশারা করলো রুদ্ররাজ। সম্মতি জানিয়ে সাফিন হায়দার চলে যেতেই তিতকুটে বিষাদ সিগারেট অ্যাস্ট্রেতে চেপে উঠে দাঁড়ালো রুদ্র। এরপর নিজের পার্সোনাল হ্যাকার ডেভিলকে কল করলো। ঢাকার স্টক এক্সচেঞ্জ মার্কেটে রুদ্ররাজের সাপোর্ট বায়ো ল্যাবের শেয়ার নিলামে তোলা হয়েছে। আশপাশের মানুষজন পারলে রুদ্রকে মাথায় তুলে রাখে এমন দৃশ্য নজরে লাগছে। সবাই যে টাকা খেয়ে ভুঁড়ি ভার করেছে তা স্টক এক্সচেঞ্জের মানুষদের দেখেই বোঝা যাচ্ছে। বিভিন্ন দেশের ডন মাফিয়া এখানে এসে উপস্থিত হয়েছে। দাম হাঁকানো মাত্র কিনে নেবে এই ড্রিম প্রপার্টি। নামে দামে বিজনেসম্যান সবাই সবাইকে চোখে চোখে তিরস্কার করছে। কিন্তু ফাইনাল চেকমেট কি করবে কে জানে। ল্যাপটপের স্ক্রিনে নিখুঁত দৃষ্টি তাক করে রেখেছে উপস্থিত অতিথি। পরনের বেশভূষা আর আভিজাত্য বলে দিচ্ছে কে কার উপরে। ভেতরে ভেতরে কেউ কারো থেকে হিংস্রতায় কম নয়। প্রভাব, প্রতিপত্তি আর টাকা পয়সাও আকাশচুম্বী। আবছা আধার আর হালকা গুড়ি গুড়ি বৃষ্টি চিরে সাই সাই গতিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে দাঁড়ালো সারফরাজের কুচকুচে কালো রঙা রোলস রয়েস। গাড়ি তো নয়, যেন ভয়ানক অন্ধকারাচ্ছন্ন এক ত্রাস। সারফরাজের গাড়ি দেখে স্টক মার্কেটের সকলের চোখ কপালে ওঠার উপক্রম। কারণ বাংলাদেশের কাস্টমাইজ করা এটা সবচেয়ে দামি গাড়ি। গাড়ির ড্রাইভিং সিটের পাশের দরজা খুলে প্রথমে বেরিয়ে এলো অভিরূপ। গায়ে জড়ানো কালো ব্ল্যাক স্যুট। অভিরূপ দৌড়ে গিয়ে খুলে দিল পেছনের দরজা। এরপর সেই দরজা ধরে দাঁড়িয়ে রইল। ফকফকে সোডিয়াম লাইটের আলো ঠেলে বেরিয়ে এলো কালো ফর্মাল পোশাকে আবৃত সারফরাজ। নীল চোখ দুটো ঠান্ডা শীতল স্থির। তাদের গভীরতা অনেক। চোখ দুটোর কঠিন ভাষা পড়তে ব্যর্থ হলো আশপাশে দাঁড়ানো মানুষজন। গাড়ি থেকে নেমে নিজের পোশাক ঠিক করে থুতনিতে অল্প চুলকিয়ে বাঁকা হাসলো সারফরাজ। এরপর হাতে থাকা সিগারেট বক্স থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে ধরল। লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে অভিরূপকে চোখের ইশারা করলো। ইশারা পেতেই দৌড়ে গিয়ে গাড়ির ডিকি খুলল অভিরূপ। এরপর ডিকি থেকে টেনে হিসড়ে বের করে আনলো বড় বড় 3টে লাগেজ। অভিরূপকে ফেলে ভেতরে সিঁড়ি ধরল সারফরাজ। উঁচু প্রশস্ত বক্ষ আর শক্ত চোয়ালে এগিয়ে চলল এই কঠিন পুরুষ। চোখ মুখে দৃঢ়তা প্রমাণ করে দিচ্ছে খিলাড়ি
বহুত পুরনো। ইতোমধ্যে শেয়ারের দাম হাঁকা শুরু হয়ে গেছে। শেয়ার খরিদ্দারদের আসনে শক্ত মুখে বসে আছে রুদ্ররাজ। চোখে তার আত্মবিশ্বাসের ছায়া স্পষ্ট, ঠোঁটের কোণে বিজয়ী হাসি। বিদেশি ব্যবসায়ীরা নিজেদের দাম বলে চলেছে অবলীলায়। 100 কোটি থেকে শুরু হলো নিলাম। ধীরে ধীরে দাম ঠেকল 600 কোটিতে। চতুর সাফিন হায়দার ঠোঁটে কপট হাসি মেখে হ্যান্ড মাইকে বলে উঠল, 600 কোটি 1, 600 কোটি 2। সাফিন হায়দারের কথা শেষ হতে না হতে রুদ্ররাজ দাঁড়িয়ে বলে উঠল, 800 কোটি। রুদ্ররাজের মুখে টাকার অ্যামাউন্ট শুনে উপস্থিত সকলের চোখ ছানা পড়া হলো। কিন্তু ভাবলেশহীন রইল রুদ্র, যেন এই টাকা তার বাঁ হাতের ময়লা। রুদ্র এক পলক চারপাশের মানুষজনকে দেখে মুখে বাঁকা হাসি ঝুলিয়ে বলে উঠল, ডেভিল কিং কোম্পানির পক্ষ থেকে এই শেয়ার কিনতে চাই আমি। রুদ্ররাজের শক্ত গম্ভীর ভরাট কণ্ঠে উপস্থিত সকলেই রুদ্রের পানে নজর দিল। ডেভিল কিং কোম্পানির নাম বহুবার শুনেছে তারা, কিন্তু তার মালিককে কখনো দেখা হয়নি। হাঁটুর বয়সী সুদর্শন গাম্ভীর্যপূর্ণ এই যুবককে দেখে সকলের চোখে অবিশ্বাসের আভা ফুটে উঠল। নেহাত নিজ পরিশ্রমে এত নামধাম নাকি পূর্বপুরুষের দেয়া প্রতিপত্তি? সকলের চিন্তা ভাবনার সুতো ছিঁড়ে সাফিন হায়দার উচ্ছ্বসিত স্বরে হাঁক ছাড়ল, 800 কোটি 1, 800 কোটি 2, 800 কোটি 3। সাফিন হায়দারের বিট শেষ হবার আগেই চূড়ান্ত উত্তেজনাকে আরো 1000 গুণ বাড়িয়ে সারফরাজ সম্মোহনী গলায় সিগারেটের ধোঁয়া উড়িয়ে বলে উঠল, 1600 crore. And I think no one else has the ability to buy such a modest property for this much money. সারফরাজের কণ্ঠে বসা থেকে তড়িৎ উঠে দাঁড়ালো রুদ্ররাজ। এহেন মুহূর্তে সারফরাজের আগমন তার কাছে দুঃস্বপ্নের ন্যায় ঠেকল। মস্তিষ্কের ক্রোধ লাগামহীন হিংস্র হয়ে বহিঃপ্রকাশ ঘটাতে চাইল। এদিকে সারফরাজের বিট শুনে উপস্থিত সকলেই দাঁড়িয়ে গেল। সেই সাথে শুরু হলো উত্তেজিত গুঞ্জন। সারফরাজ রুদ্ররাজের হিংস্র মুখের পানে তাকিয়ে ঠোঁট এলিয়ে হাসল। এরপর রোয়ে শোয়ে ঠেস দিয়ে বলে উঠল, So tell me, did I say anything wrong? সকলেই সারফরাজের প্রশ্নে মাথা নাড়ল। তাতে প্রশস্ত হেসে সারফরাজ নাটকীয় গলায় তা ছিল হেসে রুদ্রকে চোখ টিপে বলে উঠল, This property is mine. সারফরাজ শেয়ার মালিকানা নিজের দাবি করতেই সাফিন হায়দার হাততালি দিয়ে গুনল। 1, 2, 3। প্রতিপক্ষ কেউ দাম বাড়ানোর মতো দুঃসাহস দেখালো না। রুদ্ররাজ যেন কথা বলার ভাষা হারালো। সে চোখে মুখে জ্বলন্ত অঙ্গার নিয়ে সারফরাজের সামনে দাঁড়ালো। আগুন নিয়ে খেলছিস, পড়ে যাবে বলে দিলাম। রুদ্রের হুমকিতে সারফরাজ শব্দ করে হাসল। পুরো হলরুমের দেয়ালে দেয়ালে বাড়ি খেল সেই ভয়ানক হাসি। নিজের হাসি কোনো মতে নিয়ন্ত্রণে এনে রুদ্রের শার্টের কলার ঠিক করতে করতে বলে উঠল, আমি নিজেই আগুন, তুই আর আমাকে কি পোড়াবি রুদ্ররাজ? নিজেই তো ছাই হয়ে যাচ্ছিস, আমাকে পোড়ানোর আগে তোর নিভে যাওয়া ছাই আমি বাতাসে উড়িয়ে দেব, এবং খুব শীঘ্রই। সারফরাজের মুখ পানে অগ্নি দৃষ্টিতে পলকহীন তাকিয়ে রয়েছে রুদ্ররাজ, যেন তার চোখে নীল শিখাওয়ালা আগুন দিয়ে ঝলসিয়ে দিচ্ছে সারফরাজকে। কিন্তু সেই দৃষ্টি উপেক্ষা করে সারফরাজ ডাকলো, অভি। সারফরাজের ডাক পেয়ে হন্তদন্ত করে ভেতরে প্রবেশ করলো অভি। পিছনে লাগেজ সমেত লুইস আর ইয়ং। কৃষ্ণ বর্ণের লুইস এবং ব্রিটিশ যুবক ইয়ং বুক ফুলিয়ে সারফরাজের সামনে দাঁড়িয়ে জবাব দিল, বস। সারফরাজ নিজের গাম্ভীর্য বজায় রেখে রুদ্রকে একবার পরখ করে সাফিন হায়দারকে নির্দেশ করে বলে উঠল, Give him the luggage. সারফরাজের আদেশ পেতেই দুজনে বড় বড় পা ফেলে লাগেজগুলো নিয়ে সাফিন হায়দারের সামনে দাঁড়ালো। চকচকে চোখে লাগেজগুলো রিসিভ করে সাফিন হায়দার বলে উঠল, ওপেন দ্য লাগেজ। বাধ্য অনুগতের ন্যায় লাগেজের চেইন খুলে মেলে ধরল দুজনে। অডিটোরিয়ামের ফকফকে আলোয় বাংলাদেশি নতুন কচকচে বান্ডেলগুলো চকচক করে উঠল। বান্ডেল ভর্তি নোটের সাথে সাথে চকচকে হলো সাফিন হায়দারের চোখ জোড়াও। সে একবার সুদর্শন পুরুষ সারফরাজের আকাশী চোখে নজর মেলালো। সারফরাজ সাফিন হায়দারের মনোভাব বুঝতে পেরে মাথা দুলালো। হাসি ফুটল সাফিন হায়দারের মুখে। পুরো দৃশ্য নজর এড়ালো না রুদ্ররাজের। সে ঠিক বুঝল সাফিন হায়দারি সেই কালপ্রিট এবং তার কারসাজিতেই নিজের তিল করে গড়ে তোলা ড্রিম প্রপার্টি সারফরাজের হাতের মুঠোয় চলে গিয়েছে। রুদ্র সাফিন হায়দারের মুখ পানে তীক্ষ্ণ নজর বুলালো, কিন্তু সাফিন হায়দার নিরুত্তাপ রইল। এই মুহূর্তে রুদ্রকে যেন কোনো মানুষই মনে হচ্ছে না তার কাছে। কিছুক্ষণ আগেই যেই সাফিন হায়দার রুদ্ররাজকে সার করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছিল, এখন সেই সাফিন হায়দার যেন তুচ্ছ তাচ্ছিল্য করতে ভুলছে না তাকে। গিরগিটির মতো সাফিন হায়দারের রং পাল্টানো দেখে রুদ্র বিড়বিড় করে বলে উঠল, ইউ উইল ডাই সাফিন হায়দার।
I will treat your death. You could not even imagine it. নিজের স্বপ্নের পতন দু চোখে সহ্য করতে পারল না রুদ্র। দাঁতে দাঁত পিষে হাত মুঠিবদ্ধ করে সারফরাজকে হিংস্র গলায় বলে উঠল, এর ফল কতটা হৃদয় বিদারক হবে তা তোর স্বপ্ন তুই ভাবতে পারবি না সারফরাজ। সেদিন দুটো অপশন খোলা থাকবে তোর সামনে, ডু অর ডাই।